সাংবাদিক এবং কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি এক অবক্ষয়িত রাজনৈতিক প্রেক্ষাপটে তার জন্ম। এই কবিতার মধ্যে সমাজের মধ্যে যখন রাজনৈতিকের একটি অবক্ষয় দেখা দেয়, তখন সেই সময় সমাজের মধ্যে, সমাজের শরীরে যে একটা গভীরতর অসুখের জন্ম হয়, তারই একটা লক্ষণ আমরা আলোচ্য কবিতার মধ্যে খুঁজে পাব। আলোচনা শুরু করার আগে আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুর কাছে অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। কবিতাটি ভালো লাগলে কবিতাটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের এই ভিডিওটি থেকে খুব সামান্যতম হলেও উপকার আসে। তো চলো আলোচনা শুরু করি। আলোচ্য কবিতায় কবি একজন জননীর কথা বলছেন, যে জননী একজন দেশমাতা এবং যিনি কিন্তু কাঁদছেন। ক্রন্দনরতা মানে হচ্ছে কাঁদছেন এমন কেউ, মূলত এটি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তো দেশমাতা বা দেশ জননী কাঁদছেন। কি কারণের জন্য কাঁদছেন? মা যখন কাঁদবেন তখন দেশের সন্তান হয়ে আমাদের কি করা উচিত, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের এই কবিতার আলোচনা। কবিতার প্রত্যেকটি লাইন ধরে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আসলে এই কবিতার প্রত্যেকটি ছত্রে, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি পংক্তিতে কবি কি বলার চেষ্টা করছেন। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। তো এখানে কবি এখন বলতে কোন সময়কে বোঝাচ্ছে, আর সেই সময় জননী ক্রন্দনরতা কেন, তিনি কাঁদছেন কেন? এখন শব্দটির মধ্য দিয়ে কবি আলোচ্য কবিতাটি রচনার যে সময়কাল, সেই সময়কালকে বোঝাতে চাইছেন। যে সময়ে রাজনৈতিক হানাহানিতে সমাজের মধ্যে নেমে এসেছিল এক গভীর অবক্ষয়, শাসকের চোখ রাঙানিতে মানুষের মধ্যে মুছে গিয়েছিল ভালোবাসা, সহানুভূতি, সম্প্রীতির আবেশ, সম্প্রীতির বোধ। রাজনীতির জায়গা পরিণত হয়েছিল রণাঙ্গনে, রাজনীতি পরিণত হয়েছিল রণনীতিতে। এই সময় এক অবক্ষয়িত রাজনৈতিক প্রেক্ষাপটে কবি অনুভব করেছেন যে জননী তথা জন্মভূমি কাঁদছেন দেশের এই অবক্ষয়, মানুষের মধ্যে এই অবক্ষয়কে দেখে। এবং এখন শব্দটির মধ্য দিয়ে কবি কিন্তু সেই ভয়ঙ্কর সময়টিকে বোঝাতে চাইছেন। এবার প্রশ্ন হচ্ছে যে জননী সেই সময় কাঁদছেন কেন? জননী সেই সময় কাঁদছেন এই কারণের জন্যই যে এইরকম একটা প্রেক্ষাপট যখন কিনা রাজনীতি যুদ্ধের জায়গায় পরিণত হয়, সেই সময় সাধারণ মানুষ তাদের প্রতিবাদের ভাষা হারিয়ে যায় শাসকের চোখ রাঙানির ফলে। শিল্পী তার শিল্প সৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, মূল্যহীন হয়ে পড়েছিল মানুষের মধ্যে থাকা ভালোবাসা, সমাজ, মূল্যবোধ। এবং এই সমস্ত কিছুর মধ্যে দাঁড়িয়ে ব্যক্তি জননী এবং সেই সূত্রে দেশ জননীর চোখে যে জল আসবে মানুষের এই অবক্ষয়, মানুষের মূল্যবোধের এই অবক্ষয় দেখে, এমনই এক বাস্তবতাকে কিন্তু কবি আলোচ্য কবিতার মধ্যে তুলে ধরেছেন। একদিকে নৃশংস সময়ে সমাজের অনাচার এবং অন্যদিকে প্রতিবাদহীন মানুষের মূল্যবোধের যে ভাঙন, এই দুটো বিষয় কিন্তু জননীকে আহত করেছিল। এবং সেই কারণের জন্যই মা কিন্তু তার সন্তানদের এই অবক্ষয়, এই অনাচার, এই অত্যাচার, এই সমস্ত কিছুই দেখে তিনি কিন্তু কান্নাকাটি করছেন। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। তো কবির মধ্যে এই প্রশ্নটি কেন অনিবার্য হয়ে উঠেছে, বা কেনই বা তিনি এই প্রশ্নটা রেখেছেন? না, আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির মধ্যে দিয়ে কবি মৃদুল দাশগুপ্তের যে সমাজ চেতনার পরিচয়, তার একটা প্রত্যক্ষ পরিচয় আমরা পাই। সমাজের মধ্যে যে কোনো শিল্প সৃষ্টির একটি অন্যতম শর্ত হলো যে সেই শিল্পের মধ্যে সমাজ এবং তার মানসিকতার যে প্রতিফলন, সেই প্রতিফলন লক্ষ্য করা যায়। একজন সংবেদনশীল কবি তার সৃষ্টির মধ্যে দিয়ে সমাজ এবং সমাজ সত্যের যে বিষয়, তার প্রকাশ ঘটান। স্বাভাবিকভাবেই আলোচ্য কবিতার মধ্যে দিয়ে ক্ষয়িষ্ণু সময়ে কবি আত্মিকভাবে জননীর পাশে থেকে, শিল্পের পাশে থেকে শিল্পের সেই শর্তকে মান্যতা দিতে চেয়েছেন। কারণ কবি দেখেছেন যে সমাজের মধ্যে যখন রাজনৈতিক ডামাডোল দেখা যায়, তখন কিন্তু নিজের প্রিয় মানুষের শবদেহ, মৃতদেহ দেখেও মানুষ প্রতিক্রিয়াহীন হয়ে থাকে। রাজনৈতিক যে সমস্ত নেতারা থাকে, তাদের পাশবিক উল্লাস, তাদের অত্যাচার, এই সমস্ত কিছু মানুষের মধ্যে একটা বারুদ্ধাসা বিস্ফোরণের পরিবেশ তৈরি করে। স্বাভাবিকভাবেই কবির বিবেক, মূল্যবোধ সমাজের এই অবক্ষয়ের অবক্ষয়ের মধ্যে অক্ষত আছে কবির বিবেক এবং মূল্যবোধ।
তিনি অনুভব করেন যে একজন শিল্পীর যাবতীয় সংবেদন ধরা থাকবে তার সৃষ্টির মধ্যে, কারণ কবি নিজে একজন শিল্পী, তিনি কবিতার মাধ্যমে শিল্প সৃষ্টি করেন। সেই কারণের জন্যই কবি কিন্তু প্রশ্নগুলো রাখছেন। কবির আশ্বাস যে মানুষের মধ্যে যে প্রতিবাদের বারুদ আস্তে আস্তে জমা হচ্ছে, একদিন তা বিস্ফোরণ ঘটাবেই। এবং আলোচ্য কবিতায় কবি এইভাবেই কাব্যিক প্রতিবাদ গড়ে তোলার মধ্য দিয়ে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, সে অঙ্গীকারটি করেছেন আলোচ্য প্রশ্নের মধ্য দিয়ে। তার পরের অংশে কবি কি বলছেন? নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। তো এখানে কবি কাকে ভাই বলে সম্বোধন করলেন, আর কবি এই প্রতিক্রিয়াটি বা কেন দিলেন? সমাজের মধ্যে যখন রাজনৈতিক ডামাডোল দেখা দেয়, সেই সময় শাসকের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যে সমস্ত মানুষ শহীদ হন, কবি এখানে সেই সমস্ত শহীদ হওয়া সমস্ত মানুষকে তার ভাই বলে সম্বোধন করেছেন। ক্ষয়িষ্ণু সমাজের এক উত্তপ্ত পরিবেশে কবি অধিকার রক্ষার লড়াই নিহত মানুষের মৃতদেহ দেখে বিক্ষুব্ধ হয়েছেন। সন্তানহারা জননীর চোখের জলের ধারা তিনি প্রত্যক্ষ করেছেন। জননীকে সেই কারণের জন্য তিনি ক্রন্দনরতা বলছেন, তিনি এখনো কাঁদছেন। তিনি উপলব্ধি করেছেন যে সন্তানহারা জননীর পাশে এই দুঃসহ মুহূর্তে, এই দুর্বিসহ মুহূর্তে যদি দাঁড়াতে না পারা যায়, তাহলে তার সাহিত্য চর্চা বৃথা, কোনো দাম নেই তার। শাসকের রক্তচক্ষু দেখে সাধারণ মানুষ যখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে, ঠিক সেই মুহূর্তেই কবির জাগ্রত বিবেকের আত্মপ্রকাশ ঘটেছে। সমাজের প্রতিটি মানুষের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো রেখে তিনি প্রতিবাদের যে জায়গা, সেই প্রতিবাদের জায়গাটাকে গড়ে তুলতে চেয়েছেন। মানবিক মূল্যবোধে সেই কারণেই তার মনের মধ্যে, কবির মনের মধ্যে জমা হয়েছে ক্রোধ, এবং সেই ক্রোধ থেকেই তিনি শব্দের শক্তি দিয়ে বিপ্লব করার জন্য কলম ধরেছেন। এই কারণের জন্যই কবি এই কথা বলছেন যে সমাজের মধ্যে থেকে সমাজের মানুষের সঙ্গে তিনি যদি ভালোভাবে মেলামেশাই না করতে পারলেন, তাদের দুঃসহ মুহূর্তে তাদের পাশে যদি তিনি দাঁড়াতেই না পারলেন, তাহলে কিসের ভালোবাসা, কিসেরই বা মূল্যবোধ? কারণ সামাজিক অবক্ষয়ের যুগে শাসকের রক্তচক্ষু দেখে সাধারণ মানুষ যখন প্রতিবাদের ভাষা হারায়, শিল্পী যখন তার শিল্পর অর্থ হারায়, ভালোবাসা, সমাজ, মূল্যবোধ যখন অর্থহীন হয়ে পড়ে, তখনই কিন্তু স্বদেশের এই সীমাহীন দুর্দশায় কবি শুনতে পেয়েছেন জননীর কান্না। জননীর এই অশ্রুপাতের হাহাকার কবিকে অনুতপ্ত করেছে। স্বাভাবিকভাবে তার বিবেক জাগ্রত হয়েছে, কেননা ক্রন্দনরতা জননীকে, দেশ মাতাকে তিনি কোনোভাবেই ত্যাগ করতে পারবেন না। সন্তান কখনোই নিজের মাকে ত্যাগ করতে পারেন না। স্বজনের মৃত্যু দেখে স্বাভাবিকভাবে সমাজের প্রতি তার যে দায়বদ্ধতা আছে, মানুষের প্রতি তার যে ভালোবাসা আছে, অন্যায়ের সঙ্গে তার যে আপোষহীন সংগ্রাম আছে, এই সমস্ত কিছু দেখে কবি কিন্তু আর ভগবানের আশায় বসে থাকতে পারেননি। তিনি প্রতিবাদের অস্ত্র হাতে তুলে নিয়েছেন, এবং সেটা হচ্ছে তার কলম। কলমের মাধ্যমে প্রতিবাদের আগুন ঝরিয়ে তিনি মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে, তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি এই প্রশ্নটি কেন রাখছেন? না, রাজনৈতিক নেতাদের পাশবিক উল্লাসে দেশের তরুণ সমাজ নিখোঁজ মেয়ে যখন জঙ্গলের মধ্যে তার উপর যে পাশবিক, তার উপর যে শারীরিক অত্যাচার করা হয়, এবং তারপরে যখন তার সেই অত্যাচারিত মৃতদেহটি খুঁজে পাওয়া যায়, তখন কিন্তু তা দেখে কবি মনে মনে প্রচণ্ড ক্রুদ্ধ হন। এবং এই বিপন্ন সময়ে মানুষের প্রতিবাদের ভাষা নীরব হয়ে গেলে কি পরিস্থিতি তৈরি হয়, মানুষের মধ্যে প্রতিবাদের যে আগুন তৈরি করা হয়, আগুন তৈরি হয়, তারই একটা বাহ্যিক প্রকাশ, তারই একটা অবতারণা তিনি আলোচ্য অংশের মধ্যে দিয়ে করেছেন। তো স্বাভাবিকভাবেই সমাজের মধ্যে যে মূল্যহীনতা, সমাজের মধ্যে যে মূল্যবোধের অবক্ষয়, এরকম একটা পরিস্থিতিতে কবি চুপচাপ থাকতে পারেন না। ভগবানের আশায় তিনি সমস্ত কিছু সমর্পণ করে দিতে পারেন না। সমাজের মধ্যে তিনি থাকেন, তিনিও একজন সমাজবদ্ধ মানুষ। স্বাভাবিকভাবে সমাজের সুসময়ে দুঃসময়ে সবসময় তিনি কিন্তু সমাজের পাশে থাকার জন্য বদ্ধপরিকর, এবং এই অঙ্গীকার নিয়েই তিনি কিন্তু থাকবেন পাশে, এবং প্রতিবাদের আগুনও তৈরি করবেন। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। আমি তা পারি না, কে কি পারেন না? না, আলোচ্য অংশে কবি মৃদুল দাশগুপ্ত তার এই সমাজের দুঃসহ মুহূর্তে জননী যখন কাঁদছেন সন্তানদের মৃত্যু, সন্তানদের অবক্ষয় দেখে, তখন কবির শিল্পসত্তা চুপচাপ কিন্তু থাকতে পারেন না। নির্বাক হয়ে তিনি থাকতে পারেন না, নিষ্ক্রিয় হয়ে তিনি থাকতে পারেন না। নিজের ক্ষমতার মধ্যে যতটুকু তার পক্ষে প্রতিবাদ করা সম্ভব, তিনি সেই প্রতিবাদটুকু করেন। অর্থাৎ এক কথায় তিনি নিষ্ক্রিয় থাকতে পারেন না, তিনি যতটা সম্ভব সক্রিয় থাকার চেষ্টা করেন। এবং এই না পারার বেদনা যে কবিকে কিভাবে আলোড়িত করছে, না, কবি সন্তানহারা জননীর ক্রন্দন প্রত্যক্ষ করেছেন। নিহত ভাইয়ের যে মৃতদেহ, সেই মৃতদেহ কবির মনের মধ্যে রাগ জাগিয়েছে।
একজন মানুষ অপর একজন মানুষের সঙ্গে তার পারস্পরিক সম্পর্ক যদি ভালোবাসা দিয়ে গড়া না হয়, একে যদি অপরের বিপদে ঝাঁপিয়ে না পড়ে, তাহলে কিন্তু শাসকের রক্তচক্ষুকে হার মানানো যায় না। সাধারণ মানুষের মন থেকে আস্তে আস্তে তার ফলে মানবিকতা হারিয়ে যায় এবং নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ হাতে পেয়েও সাধারণ মানুষ প্রতিবাদ করে না, নীরব থাকে। যদিও প্রতিবাদী সমাজ সচেতন কবি সেটা পারেন না। সামাজিক অনাচারগুলি কবির মনের মধ্যে প্রচণ্ড আলোড়ন তোলে। অগণিত পাঠক হৃদয়ে দেশবাসীর মনের মধ্যে তিনি তার সে আলোড়নকে সঞ্চারিত করতে চান। স্বাভাবিকভাবেই কবির যে সজাগ বিবেক, তাকে তিনি জননী জন্মভূমির প্রতি দায়বদ্ধ রাখতে বদ্ধপরিকর। মানুষ হিসেবে যাবতীয় সংবেদন সমেত যাবতীয় প্রতিবাদ সহ তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়াতে বাধ্য। কবির বিবেকই তাকে সেটা বাধ্য করে, কবির শিল্পী সত্তা তাকে সেটা বাধ্য করে। এর পরের অংশে কবি কি বলছেন? আমি তা পারি না, তা যা পারি তা কেবল কবিতায় জাগে, সেই কেবল কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। তো যেটা বললাম যে কবি যেটা পারেন এবং কবি যেটা পারেন না, তো এর মধ্যে দিয়ে কবির বিবেক এবং তার যে সমাজ সচেতনতা, তারই একটা প্রকাশ ঘটেছে। যে কবি জানেন যে তার কলম জন্ম দিতে পারে বিদ্রোহের। দেশবাসীর কাছে রাজনীতি যখন রণনীতিতে পরিণত হয়, শাসক দলের রক্তচক্ষুর আস্ফালনে জনগণ যখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে, সেই সময় কবি তার প্রতিবাদী সত্তাকে জাগ্রত করেন। সংবেদনশীল কবি ক্ষয়িষ্ণু সময়ে জন্মভূমির পাশে দাঁড়ান। এইভাবে আলোচ্য কবিতার মধ্যে দিয়ে কবি এক বৃহত্তর আন্দোলনের সূচনা করতে চেয়েছেন। বিবেক মূল্যবোধের তাড়নায় শব্দের শক্তি দিয়ে কবি মানুষের মনের মধ্যে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে চেয়েছেন। কবির বিবেক কবিকে জন্মভূমির প্রতি দায়বদ্ধ থাকতে, নৈতিক মূল্যবোধে মানুষের পাশে দাঁড়াতে বাধ্য করেছে এবং এই অঙ্গীকারের মধ্যে দিয়েই কবির প্রতিবাদী সত্তাটি স্পষ্ট হয়ে উঠেছে। সেই কারণের জন্যই সংবেদনশীল সমাজের এই অবক্ষয়ে কবি প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সেই প্রতিবাদের মধ্যে তার যে বারুদ, সেই বারুদ বিস্ফোরিত হয়েছে তার কবিতার মধ্যে দিয়ে, কলমে লেখনির মধ্য দিয়ে। এবং শেষ পর্যন্ত কবি এই বিশ্বাস রেখেছেন যে তার এই বিদ্রোহের আগুন মানুষের হারিয়ে যাওয়ার সমাজ চেতনাকে ফিরিয়ে আনবে। এইভাবে এক আশার বাণীর মধ্যে দিয়ে কবি আলোচ্য কবিতাটি শেষ করেছেন। আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই ধরনের ভিডিও যাতে ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারে আলোচনামূলক ভিডিও, তার জন্য চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো।